গ্যারান্টির মাধ্যমে গ্যারান্টি দিচ্ছেন উনাকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেওয়ার নির্বাচন। বন্ধুগণ, আজকে এখানে উপচে পড়া ভিড় দেখে আমি অত্যন্ত খুশি। এর আগে আমি কয়েকবার সুরমাতে এসেছি, কিন্তু এবার আমরা দেখলাম জাতি জনজাতি মিলে যেভাবে এখানে সবাই একসাথে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, সত্যিই সেটা মানে আমি কি বলবো, এটা আমার কাছে অভাবনীয় এবং অত্যন্ত আমার ভালো লাগলো এখানে এসে। মাননীয় প্রধানমন্ত্রীজি, কিছুদিন আগে আপনারা জানেন যে বিবেকানন্দ যে ময়দান, আস্তাবল ময়দান আগরতলায়, সেখানে উনি এসেছিলেন। এসে কি বলেছেন যে আমি যে 10 বছর যে প্রধানমন্ত্রীজির দায়িত্ব আমি নিয়েছি এবং যেভাবে আমি দেশকে চালিয়েছি সেটা অনেকটা ট্রেইলার। বলেছে ये तो ट्रेलर है और पिक्चर तो अभी बाकी है। নিশ্চয় আপনাদের মনে আছে এই কথাটা। অর্থাৎ আগামী দিনে কি হবে আমরা বুঝতে পারছি যখন আমাদের তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আবার এই প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেবেন। বন্ধুগণ, 2014 আগে এই দেশ টিকবে কি টিকবে না এই নিয়ে একটা আমরা সন্দিহান ছিলাম। দেশের কি অবস্থা ছিল, মিলিজুলি সরকার বিভিন্নভাবে দুর্নীতিতে যুক্ত ছিল, আমরা সবাই জানি। আমাদের এই দেশ টিকবে কি টিকবে না এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 2014-তে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন দায়িত্বভার নিলেন, তখন উনি বুঝিয়ে দিলেন দেশকে কিভাবে চালাতে হয়। সেটা উনি সমস্ত আমাদের মানুষের কাছে একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে উনি সেটা দেখিয়ে দিলেন। সারা পৃথিবীর মধ্যে আজকে G20-তেও মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি। সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা এখন মাননীয় প্রধানমন্ত্রীজিকে একটা অন্য চোখে দেখছেন। আজকে ভারতবর্ষ এমন এক জায়গায় গেছে যেখানে বলা হচ্ছে যে আমরা আগামী দিন যে বিশ্ব বন্ধুর যে স্থান মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে নিয়েছে, সেই দিকে আবার দাবিত হবে। সেটাই আমাদের যে ইচ্ছা, সেই দিকে আমাদের আগামী দিনে সেই দিকে আমরা প্রভাবিত হব। বন্ধুগণ, আমরা দেখেছি আগে যে আমাদের দেশের মধ্যে যেখানে নিরাপত্তার সুরক্ষার প্রশ্ন, আমাদের এখানে পাকিস্তানের যে টেররিস্টরা আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখত। নিশ্চয় আপনাদের মনে আছে। সেই জায়গায় বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীর বিভিন্ন আমাদের সেই মুম্বাইয়ের ঘটনা আপনারা মনে আছে, নর্থ ইস্টের ঘটনা মনে আছে। সব জায়গায় টেররিস্টদের আনাগোনা ছিল। বোম ব্লাস্টিং থেকে শুরু করে মানুষকে ধরে নিয়ে যাওয়া, মুক্তিপণ, খুন, সন্ত্রাস, এগুলো তো আমরা দেখে এসেছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন সেই এয়ার স্ট্রাইক করলেন, সার্জিক্যাল স্ট্রাইক করলেন, তারপর কিন্তু আর পাকিস্তানের সেই আর সাহস এরপর থেকে আর দেখা দেয়নি। আমাদের প্রধানমন্ত্রীজি একটা সুরক্ষা দিক দিয়ে যেখানে প্রশ্ন, আজকে আমাদের আর্মি থেকে আরম্ভ করে, মিলিটারি থেকে আরম্ভ করে, এয়ারফোর্স থেকে আরম্ভ করে, নেভেল ফোর্স, সব দিকে যেভাবে ওনাদেরকে শক্তিশালী করেছে, এখন কোন দেশ এখন কোন অবস্থায় ভারতের দিকে চোখ রাঙিয়ে কথা বলে না, সম্মানের সাথে কথা বলে। বন্ধুগণ, আমরা দেখেছি ইউপিএ গভর্নমেন্টের সময় বা এর আগেও নেহরুজির যখন এই সরকারে বসেছিলেন, আমাদের ভারতবর্ষের হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা এখনো দখল করে নিয়েছেন। কিন্তু এখন যখন আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীজি দেশ শাসনভার গ্রহণ করলো, আমরা কিন্তু দেখলাম যে 1 ইঞ্চি জায়গা আর কোনো এই বিদেশের কোনো জায়গা, চাইনা হোক পাকিস্তান হোক, কারোর হিম্মত হয়নি আমাদের একটা জায়গা 1 ইঞ্চি জায়গা নেওয়ার। বন্ধুগণ, আমরা দেখতাম প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশও ডেভেলপ করবে না। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করলেন। অ্যাক্ট ইস্ট পলিসিতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রধানমন্ত্রীজি 11টার মতো
শান্তি চুক্তি করেছে শুধু নর্থ ইস্টে শান্তি এবং সম্প্রীতির মধ্যে রাখার জন্য। কিছুদিন আগে আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা মথার এই তিনজনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেখানেও এই 11টা প্লাস 1 মিলে আমাদের 12টা এই চুক্তি সম্পাদিত হয়েছে। এখন একটা শান্তির বাতাবরণ চলে এসছে। প্রধানমন্ত্রীজি বলছেন যে অষ্টলক্ষ্মী অর্থাৎ সিকিম যখন এই 7টা দেশে আমাদের যে 7টা স্টেট আছে তার সাথে যখন যুক্ত হলো তখন অষ্টলক্ষ্মী হলো। আমি যখন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে নেসাকের যে বৈঠক হয় নর্থ ইস্টের জন্য, তখন আমি যখন বসি আমাদের সমস্ত এই যে 8টা স্টেটের মুখ্যমন্ত্রীরা একসাথে আমরা যখন বসি সেখানে সবাই বলছে এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। একটা সময় ছিল তারা বলতো যে আমরা বুঝতে পারতাম না ভারতবর্ষে আছি কি না, এরকম একটা অবস্থা ছিল। স্টেট ইন্টার স্টেটের বর্ডার সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সাহেবের যে হস্তক্ষেপে আজকে আমরা 12টা শান্তি চুক্তি এখানে সম্পাদিত করেছি। বন্ধুগণ, আমরা বারবার বলছি জাতি জনজাতির ঐক্য, ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যতক্ষণ ধরে আমরা না করব ততক্ষণ ধরে আমাদের ত্রিপুরা উন্নয়ন হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও ডেভেলপ করবে না। আর আমি বলছি জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরা উন্নয়ন হবে না। আমি সেইভাবে কথা বলছি বন্ধুগণ। এবং আমরা দেখছি আজকাল আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই 2014-তে উনি প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন, এই জনজাতিদের 2019 থেকে 24 পর্যন্ত প্রায় 7 জনের মতো আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান করেছেন। আপনারা সবাই জানেন আপনারা সবাই জানেন যে 1942 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল, সেটার নাম হচ্ছে সিঙ্গারবিল এয়ারপোর্ট। কে তৈরি করেছিল? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এবং এতদিন ধরে কমিউনিস্টরা যখন দেশ আমাদের এই রাজ্য চালিয়েছে আমরা দেখেছি ওনাদের সেই সম্মান ওনারা কোনোদিন দেননি। ওনারা বারবার বলেছেন যে মহারাজারা ত্রিপুরার জন্য কিছুই করেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন সরকারে আসে, আইপিএফটি সরকার, আমরা ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, এখন আমরা চেষ্টা করছি। যে কারণে এই যে সিঙ্গারবিলের নাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে করেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে ওনার যে জন্মদিন 19শে আগস্ট সেটাকেও ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা তার ছুটি ঘোষণা করেছি। গড়িয়া পূজার একদিনের আগে ছুটি ছিল, সেখানে আরো বেশি করে যাতে সেটাকে পালন করতে পারে তার জন্য আমরা 2 দিনের সেই ছুটি ঘোষণা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রায় 21টা আমাদের একলব্য স্কুল করেছে। আমাদের 21টা যে একলব্য স্কুল, সেগুলো যেখানে জনজাতি ছোট ছোট ছেলেমেয়েরা আছেন তাদের এডুকেশন, জানেন উনি যে এডুকেশন যতক্ষণ ডেভেলপ না হবে আমাদের জনজাতিদের মধ্যে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের জনজাতি এরিয়া কোনোদিন ডেভেলপ হবে না। তাই আজকে সেই দিশায় আমাদের দেশও চলছে এবং ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও সেই দিশায় চলছি। বন্ধুগণ, জনজাতিদের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা সেখান থেকে আমরা ঋণ 2 বছরের মধ্যে, যখন সেই কাজে আমরা যুক্ত হয়েছি 2 বছরের মধ্যে তার সেকশন পেয়ে গেছি। আমরা সেই দিকে সেখানে জনজাতিদের এলাকা যেসব জায়গা আছে সেখানে রাস্তাঘাট এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট যাতে সেখানে ডেভেলপ হয় তার চেষ্টা আমরা করেছি। 12টা অ্যাসপিরেশনাল ব্লক আমরা ঘোষণা দিয়েছি, অর্থাৎ 10 থেকে 15% আমাদের যে বাজেট, সেই বাজেটের এক্সট্রা সেখানে ডেভেলপমেন্টের হবে। বন্ধুগণ, আজকে বুঝতে পেরেছে জনজাতিরা সবাই বুঝতে পারছে যে মোদিজি একমাত্র পারবে জনজাতিদের উন্নয়নে। সেই কারণে আজকে ভারতীয় জনতা পার্টি এবং
তীব্রমথা এবং আইপিএফটি তিন শক্তি একসাথে হয়ে যারা এই ইন্ডি জোট করেছেন তাদের প্রতিরোধ করার জন্য আগামী দিনে ত্রিশূল হয়ে প্রতিরোধ করবে, সেটা আমার বিশ্বাস। বন্ধুগণ, মোদীজি বারবার বলছেন, কি বলছেন উনি, যে মানুষের কাছে আপনারা যাবেন, যে কি বলবেন, যে মোদীজি পাঠিয়েছেন এবং উনি চাইছেন আপনারা আশীর্বাদ করার জন্য। আজকে মোদীজি আমাদের যেভাবে একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে উনি এসছেন, চা বিক্রি করতেন, বাবার সাথে বাদনগরে সেই আমাদের গুজরাটের অংশ একটা জায়গায়, সেখানে রেল যখন আসতো দৌড়ে গিয়ে সেখানে চা বিক্রি করতেন। উনি আমাদের আজকে স্বপ্নের সদাগর। উনি শুধু স্বপ্ন না দেখাচ্ছেন না, তার বাস্তবায়নও করেছেন। কারণ উনি বলছেন বিকশিত ভারত, আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা যে 2047 সনের মধ্যে উনি যে চিন্তা ভাবনা করেছেন যে আগামী দিন যে 2047-এর মধ্যে আমাদের যে অমৃত ভারতের আসল যে স্বপ্ন, তার সুফল নেক্সট জেনারেশন পেতে শুরু করবে। বন্ধুগণ, আমরা জানি এবারের কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ইস্তেহার ঘোষণা করছিলেন, সেখানে আমরা কি দেখলাম, বন্দে ভারত বললে আরো বন্দে ভারত আরো তৈরি হবে ভারতবর্ষে। শুধু তাই নয়, এই যে আমাদের গুজরাট আহমেদাবাদ থেকে বোম্বে পর্যন্ত যে বুলেট ট্রেন শুরু হওয়ার পথে, শুধু সেখানেই হবে না, উনি বলছেন যে সেটা আমাদের উত্তর ভারতে হবে, দক্ষিণ ভারতে হবে, পূর্ব ভারতেও বুলেট ট্রেন একটা করে উনি দেবেন। বন্ধুগণ, আমরা জানি প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় যে যোজনা, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। স্বাস্থ্যের দিক দিয়ে সমস্ত মানুষ যাতে সেই স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টা উনি করেছিলেন। 5 লক্ষ টাকা করা প্রতিটি ফ্যামিলি প্রতি বছর করে পাবে। এবং আমরা কি দেখলাম, যে এইবারের যে ইস্তেহারে উনি বলেছেন যারা এখানে বয়স 70-এর উপরে, ওনাদের জন্য আমি সুখবরটা দিচ্ছি, তাদেরকেও এইবার যেটা এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় সে কাভারেজ ছিল না, তারা এখন 70 বছরের উপরে, তার মধ্যে কোনো ক্যাপিং হবে না, তারা সবাই 70 বছরের উপরে আসলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুযোগ পাবে। ট্রান্সজেন্ডারদের জন্য সেই সুযোগ উনি রেখেছেন। বন্ধুগণ, উনি একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন, উনি গ্যারান্টির কথা বলছেন। আমরা 370 ধারার কথা যদি কথা বলি, আগে 370 ধারা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই 370 ধারা যখন বিলোপ করার জন্য উনি জম্মু অ্যান্ড কাশ্মীরে শহীদ হলেন, সেটাকে এই গ্যারান্টির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই 370 ধারা অবলুপ্তি করেছেন। বিরোধীরা কি বলছেন, যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার যদি আসে, সংবিধান নাকি রক্ষা হবে না। বন্ধুগণ, আমরা বারবার বলছি যে সংবিধান যদি আমাদের বি.আর. আম্বেদকরজি নিজেও আসেন, এই সংবিধানকে পরিবর্তন করা যায় না। একটা ভুল বুঝানোর একটা চেষ্টা এবং প্রক্রিয়া এখনো বিরোধীদের তরফ থেকে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি 370 ধারা বিলোপ করার পর আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেখানে যারা বসবাসকারী সবাই বলছে যে না, এতদিন বাদে আমরা মনে হচ্ছে যেন স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা। 370 ধারাতে কি বলছেন, ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, কোনদিন বলেননি যে একই দেশের মধ্যে একই বিধান, একই নিশান আর একই প্রধান থাকবে, সেটা কোনোদিন সম্ভব নয়। তাহলে এইটা যদি অবলুপ্ত করে থাকে, তাহলে তো উনি সংবিধান বাঁচিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বারবার ওনারা বলছেন যে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নাই। ইন্ডি জোটের, ইন্ডিয়া তো আর নেই, অ্যালায়েন্স তো নাই, ইন্ডি জোটের ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা নিজেরা দেখেছেন, যারা বলছেন এত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দিতে পারছেন, ভাষণ দিতে পারছেন, লোকজন নেই। কারণ ওনারা যে ভাষায় কথা বলেন মানুষ বুঝে গেছে যে এগুলো অভিনয় ছাড়ার কিছু নয়। এখন আমরা গত পরশুদিন যে পশ্চিম আসনের যে আমাদের পার্লামেন্টারি ইলেকশন হলো, লোকসভার ইলেকশন হলো, সারা ভারতবর্ষের মধ্যে আমরা হাইয়েস্ট এখানের যারা মতদাতা তাদের 81% সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, সে ভোটদান সেখানে করেছেন। আমি নিশ্চিত যে পূর্ব আসনেও আগামী 26শে এপ্রিল যে ভোট এখানে হবে, আমাদের
রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে আপনারা সেইভাবে ভোট দিয়ে সেই 81%-এর সাথে কম্পিটিশন হওয়া উচিত এবং ভারতবর্ষের মধ্যে তারও স্থান হওয়া উচিত। বন্ধুগণ, আমরা দেখছি এখন অরণ্যরোদন, আমাদের ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। এই আমাদের যারা আজকে এত বছর ধরে যারা এই জনজাতিদের জন্য খালি আমরা দেখতাম ভোট বাক্সে পরিণত করেছে, সেই রিয়াং শরণার্থীদের তাদের জন্য কিচ্ছু করেনি। ভারতীয় জনতা পার্টি আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের সেটেলমেন্টের জন্য 500 থেকে 600 কোটি টাকা পেয়ে তাদের সেটেলমেন্টের জন্য 12টা জায়গায় সেই ব্যবস্থা করেছেন। ওখানে স্কুল থেকে আরম্ভ করে, সেখানে ইলেকট্রিফিকেশন থেকে আরম্ভ করে, খাদ্য থেকে আরম্ভ করে, বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করার থেকে সব দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করছেন। কিন্তু এর আগে আমরা দেখিনি আমাদের এই দুঃশাসন কুশাসন প্রায় 35 বছরের যে রাজত্বকালে আমরা দেখেছি 2018-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মুক্তি দিয়েছেন এবং আমরা তার ফলে উনি আমাদের মুক্তি দিয়েছিলেন 2018-তে এবং 2018-র পর আমরা 2019-এ উনাকে 2টো পদ্মচিহ্নে ভোট দিয়ে 2টো আসন আমরা উপহার দিয়েছিলাম। আবার 2023-এও আবার উনি উনার মার্গদর্শনে এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়। এখন ত্রিপুরা মতো আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এই সরকার এখন আগামী দিন সাধারণ মানুষের জাতি জনজাতি সবার জন্য আমরা কাজ করব, সেই অঙ্গীকার আজকের এই যে নির্বাচনের সমাবেশে যারা উপস্থিত আছেন তাদের সামনে আমি রাখছি। বন্ধুগণ, মোদীজির হাত অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র যদি গঠন করতে হয়, রাষ্ট্রবাদী চিন্তাধারা আর্থসামাজিক যে উন্নয়ন যে চিন্তা ভাবনা করছেন তার উন্নয়নের জন্য মোদীজির হাত অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে। 370 যে উনি যে আমাদের বলেছেন যে ভারতীয় জনতা পার্টির একা 370 আমাদের আসন সংখ্যা এবং আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে নিয়ে 400-র অধিক আমরা আসন সংখ্যা পাবো। 370 কেন এই যে নির্দিষ্ট একটা সংখ্যা বললেন, এই আমাদের 370 আর্টিকেল বিলোপ করলেন, তাকে সম্মান দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 370 যে সংখ্যাটা বললেন। বন্ধুগণ, আমরা দেখেছি 2014-তে 2019-এ মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যে কথাটা বলেন যে 370 400, সেটা দেখা গেছে যে গ্যারান্টি যেটা বলছেন সেটা আক্ষরিক অর্থেই সেটা হয় এবং আমি নিশ্চিত যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং কেন্দ্রে অবশ্যই সেটা হবে এবং আমাদের ত্রিপুরাতেও এই যে ডাবল ইঞ্জিনের সরকার একসাথে মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব। বন্ধুগণ, এখানে এই তত্ত্ব রৌদ্র আপনারা এখানে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমি নিশ্চিত যে আগামী দিন আমরা এখান থেকে আমরা যেভাবে আমরা এখান থেকে আমাদের নেতা নেত্রীরা যা বলেছেন সেইগুলো মানুষের কাছে দিয়ে নিয়ে যাবেন। মোদিজি আমাদেরকে আমাদের 4টা এখানে যেভাবে উনি রোপওয়ে আমাদের ব্যবস্থা করেছেন, শুধু তাই না আমাদের ইন্টারনেট দিয়েছেন, সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, প্রায় 21টার মতো রেল আমাদের এখান থেকে যাচ্ছে, 17টার মতো এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানে এত সুন্দর একটা এয়ারপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। যখন আমাদের এখানে মৈত্রী সেতু শুরু হয়ে যাবে তখন সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হবে। এখান থেকে যে ট্রায়াল রান হয়ে গেছে আখাউড়ার থেকে, আখাউড়া যে রেল সে বিষ্ণুপুর থেকে হয়ে গেছে, সেটা যখন শুরু হবে ত্রিপুরার থেকে আগরতলা থেকে কলকাতায় যেতে আমার কাছে যা খবর আছে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে আগামী দিন। বন্ধুগণ, কাজে প্রধানমন্ত্রীজিকে আমাদের অবশ্যই আগামী দিনে আবার তৃতীয়বারের জন্য আমরা দেখতে চাই। এর জন্য আমি বলবো আমাদের পশ্চিম আসনের তো ভোট হয়ে গেছে এবং নিশ্চয়ই আপনারা সবাই সকাল সকাল উঠে আপনাদের বিধায়িকা বলেছেন সকাল সকাল উঠে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং